প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারটির আজকে থেকে ধারাবাহিক আলোচনার এটি প্রথম পর্ব এবং এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে চ্যাপ্টারের অভ্যন্তরে A to Z খুঁটিনাটি আদ্যপান্ত যেখানে যা কিছু আছে প্রপার বেসিক কনসেপ্ট সম্পূর্ণ ডিসকাশন করব এবং সেই সাথে প্রত্যেকটা থিওরি বা টপিকের রিলিভেন্ট যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আসে সেগুলো সব কিছুই আমি একদম প্রপারলি তোমার সামনে রিপ্রেজেন্ট করব, যাতে এই চ্যাপ্টারটা ফুল তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং সেই কনসেপ্টের উপর বেস করে তুমি তোমার কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষাতেও সুফল নিয়ে আসতে পারো। তো চলো শুরু করা যাক। এটা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6, এটার নাম মহাকর্ষ অভিকর্ষ, আমরা মহাকর্ষ লিখি। মহাকর্ষ চ্যাপ্টারটার বড় একটা সুবিধা হচ্ছে যে মহাকর্ষ চ্যাপ্টারটা খুব বেশি একটা বড় না, ছোট চ্যাপ্টার, এবং এই ছোট চ্যাপ্টারের টপিকের কথাও যদি বলো, টপিকও হাতে গোনা। অল্প কিছু টপিক যদি এখানে তুমি সুন্দরভাবে কভার করতে পারো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। তো যেহেতু এটা 1 নম্বর ক্লাস বা 1 নম্বর লেকচার, এজন্য এখানে একদম শুরুতে চ্যাপ্টারের শুরুতে যে বেসিক টার্মসগুলো আছে সেই টার্মসগুলো দিয়ে আমি আগে ডিসকাশন শুরু করব। এরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টার্মসের ভেতরে আলোচনার পর রিলিভেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা সলিউশন করব। দেখো, চ্যাপ্টারটা শুরু হয় আসলে পড়ন্ত বস্তুর সূত্র দিয়ে। পড়ন্ত বস্তুর সূত্র এটা 9-10 লেভেলেও ছিল তোমাদের। পড়ন্ত বস্তুর সূত্রাবলী, গ্যালিলিওর সেই বিখ্যাত পড়ন্ত বস্তুর সূত্রাবলী, যেখানে প্রথম সূত্রে বলা হয় যে নির্দিষ্ট উচ্চতা হতে বিনা বাধায়, এই কথাটা বলতে হবে, নির্দিষ্ট উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রে বলা হয় যে নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত যে কোনো বস্তুর অর্জিত বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ v সমানুপাতিক t। আর তৃতীয় সূত্রে গ্যালিলিও বলেছেন যে নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক t স্কয়ার। মনে আছে নিশ্চয়ই? তারপর আমি আরেকবার এটা বলে দিলাম, যেহেতু আমরা আমাদের বেসিক থেকে A to Z সমস্ত ডিটেইল সম্পর্কে আমি কথা বলবো, এই জন্য অবশ্যই গ্যালিলিওর সূত্রটা তোমার জানা উচিত। নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত যে কোনো বস্তু একই সময়ে একই দূরত্ব কভার করে এবং এখানে তোমার বেগটা সময়ের সমানুপাতিক হয়, তোমার অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হয়। তো এখান থেকে মাঝে মাঝে কিছু ছোট প্রবলেম হতে পারে, যেমন বলা থাকলো যে 600 মিটার উচ্চতা হতে কোনো বস্তু, ধরো আমি সংক্ষেপে লিখছি, 600 মিটার উচ্চতা হতে কোনো বস্তু প্রথম 2 সেকেন্ডে 50 মিটার নামে। এবং এটা কিন্তু অবশ্যই, যেহেতু গ্যালিলিওর সূত্র এখানে আমরা আলোচনা করছি, এটা বিনা বাধায় পড়ন্ত বস্তু। 600 মিটার উচ্চতা থেকে 2 সেকেন্ডে 50 মিটার নামে, তাহলে পরের 4 সেকেন্ডে কতটুকু নামবে? একটা সহজ একটা প্রশ্ন হতে পারে, এটা থেকে একটা অবজেক্টিভ হতে পারে, এমসিকিউ। 600 মিটার উচ্চতা থেকে 2 সেকেন্ডে 50 মিটার নামে, তাহলে পরের 4 সেকেন্ডে কতটুকু নামে? তাহলে এটা যদি তুমি গ্যালিলিওর সূত্র থেকে আসো, তাহলে h সমানুপাতিক t স্কয়ার, এই যে সূত্রটা, আমরা কিন্তু এটা দিয়ে সরাসরি এখান থেকে আনসারটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আমরা এখানে সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি, h1 ভাগ h2 t1 স্কয়ার ভাগ t2 স্কয়ার। তো তাহলে এখানে কি লিখব? প্রথম 2 সেকেন্ডে 50 মিটার বলেছে, এখানে 50 h2 বের করব। প্রথম 2 সেকেন্ড আর পরের 4 সেকেন্ড মিলে টোটাল যেটা, সেটা হচ্ছে 6। অনেকে এখানে কিন্তু 4 বসিয়ে দেবে, কিন্তু এখানে কিন্তু আসলে 4 নয়, এখানে 6 বসাতে হবে। 6 বসালে এবার তুমি যদি ক্যালকুলেটরটা ধরো, তুমি এখান থেকে ঝটপট ক্যালকুলেশন করে ফেলতে পারতেছ। ওকে, এবং এখানে আনসার আসতেছে হচ্ছে h2 450 মিটার টোটালটা, মানে 2 সেকেন্ডে 50 মিটার নেমেছে আর টোটাল 6 সেকেন্ডে 450 মিটার নেমেছে। তার মানে যদি তোমাকে বলে যে পরের 4 সেকেন্ডে কতটুকু নেমেছে, পরের 4 সেকেন্ডে সে কিন্তু নেমেছে
আগে ছিল 50, টোটাল 450, তার মানে পরের 4 সেকেন্ডে সে নেমেছে কিন্তু 400 মিটার। এটা তোমাকে আসলে এভাবেই বের করা উচিত। পরের 4 সেকেন্ডে টোটাল সে 450 মাইনাস 50, তার মানে 400 মিটার নেমেছে। তো গ্যালিলিওর সূত্র থেকে এরকম ছোট ছোট প্রবলেমস হতে পারে যেগুলো আসলে এমসিকিউতে আসে। আচ্ছা, এরপরে মহাকর্ষ বলের কথা যেহেতু আমরা বলছি, মহাকর্ষ চ্যাপ্টারের নাম, তাহলে মহাকর্ষ বলটা কি আসলে? মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বলটা ক্রিয়া করে তাকে আমরা বলছি মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বল সম্পর্কে যে সূত্রটা রয়েছে, নিউটনের যে বিখ্যাত সূত্র, সেই যে নিউটন সাহেব গাছতলায় বসেছিলেন, তার মাথার উপর আপেল পড়ল এবং সেখান থেকে তিনি মহাকর্ষ নিয়ে ঘাটাঘাটি করে এবং একটা সূত্র এখান থেকে ড্রাইভ করলেন, একটা সূত্র আমাদেরকে দিয়ে গেলেন যে নির্দিষ্ট দূরত্বে অবস্থানরত এরকম যদি দুটো বস্তু থাকে, সেই দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা আছে, সেই মহাকর্ষ বল হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথাটি তিনি বলে গেলেন, ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আসে, এটাকে আমরা জানি দ্যাট ইজ জি, m1m2 ভাগ r স্কোয়ার। জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক কি? মহাকর্ষীয় ধ্রুবকের ডেফিনিশন যদি তুমি লিখতে চাও লিখে ফেলতে পারো। একক ভরের দুটি বস্তুর মধ্যে যদি 1 মিটার দূরত্ব থাকে, রাইট, 1 মিটার দূরত্বে দুটি একক ভরের বস্তু মানে 1 কেজি ভরের বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা ক্রিয়া করে সেটাকে বলে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। দুটি বস্তু থাকবে যাদের ভর একক ভর বা 1 কেজি ভর, তারা যদি 1 মিটার দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ বলটা ক্রিয়া করে সেটাকে আমরা বলি মহাকর্ষ ধ্রুবক। 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটার ইউনিটটা নিশ্চয়ই তোমার মনে আছে। আর এই মহাকর্ষ বলটাকে আমরা যদি ভেক্টর রূপে রিপ্রেজেন্ট করতে চাই, যেহেতু এটা একটা বল, তো এটা অবশ্যই এটার একটা ভেক্টর ফরমেশন থাকবে। তো আমরা যদি এটাকে ভেক্টর রূপে লিখি তাহলে ভেক্টর চিহ্ন দিব, জি থাকবে m1 m2 r স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আর ক্যাপ দিয়ে আসলে কি বোঝায়? তুমি ভেক্টর চ্যাপ্টার পড়েছো, তুমি নিশ্চয়ই জানো যে এখানে আর ক্যাপ দিয়ে আসলে একক ভেক্টর বোঝায়। মহাকর্ষ বলটা যেদিকে কাজ করছে আর ক্যাপ দিয়ে আসলে ওই দিকে সৃষ্ট একক ভেক্টরকে বোঝানো হয়। তাহলে m1 m2 ভাগ r স্কোয়ার, আর ভেক্টর ডিভাইডেড বাই আর। তাহলে যদি আমরা আরেকটু একটা লাইন বেশি লিখতে চাই, m1 m2 বাই r কিউব ইন্টু আর ভেক্টর। হ্যাঁ, এই হচ্ছে তোমার ভেক্টর ফরমেশন। ওকে, তাহলে মহাকর্ষ বল বা মহাকর্ষ, তারপরে মহাকর্ষ বলের সূত্র, সেটার ভেক্টর ফরমেশন, সেখান থেকে মহাকর্ষ ধ্রুবক, প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু ডিসকাশন করলাম। এবার পরীক্ষাতে মাঝে মাঝে আসতে পারে যে মহাকর্ষ বল যেটা আছে, এই মহাকর্ষ বলের বৈশিষ্ট্যগুলো আসলে কি? তাহলে মহাকর্ষ বলের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে মহাকর্ষ বল কিন্তু একটা আকর্ষণধর্মী বল। এটা কখনো তোমাকে বিকর্ষণ করবে না, এটা কিন্তু স্থির তড়িৎ না, এটা মহাকর্ষ, এটা সবসময় তোমাকে আকর্ষণই করবে। তারপরে মহাকর্ষ বলের আরো একটা বড় বৈশিষ্ট্য, এটা কখনো মাধ্যমের উপর নির্ভর করে না, কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। ওয়াইরাস তোমার যে তড়িৎ বল, স্থির তড়িতের কথা যদি আমি বলি, সেটা কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে, কিন্তু মহাকর্ষ বল কখনোই মাধ্যমের উপরে কিন্তু ডিপেন্ড করছে না। তাছাড়া মহাকর্ষ বল অত্যন্ত দুর্বল। আমরা জানি যে প্রকৃতিতে যে 4 প্রকার মৌলিক বল আছে তার মধ্যে সবচাইতে দুর্বল বলই কিন্তু আসলে এই মহাকর্ষ বল। তো এই যে কথাগুলো, 4 নম্বরে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের উপরে মহাকর্ষ বলের কোনো প্রভাব নেই। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের উপরে মহাকর্ষ বলের কোনো প্রভাব নেই। তো এই কথাগুলো অবশ্যই তোমার খাতায় কিন্তু নোট করবা। একজন ভালো স্টুডেন্ট যে হবে, একজন ভালো স্টুডেন্ট আমরা যাকে বলি, তার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তার একটা সুন্দর নোট খাতা থাকবে, যে খাতাতে সে যখন যা কিছু পড়বে, যেখানে যে ক্লাস করবে, যেখানে যা কিছু পড়বে বা নিজে যখন বাসায় পড়বে, সেখান থেকে সুন্দর ইনফরমেশনগুলো, যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট মনে হয় তার নিজের কাছে, কেউ এসে বলে দিয়ে গেলে সেটা না, তার নিজের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং সে তার খাতায় সুন্দর করে নোট করে রেখেছে, এই হচ্ছে একটা ভালো স্টুডেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
তো যখন তুমি একজন ভালো স্টুডেন্ট হয়ে ওঠার চেষ্টা করছো বা পরীক্ষায় ভালো করার চেষ্টা করছো বা তোমার জীবনে একটা বড় টার্গেট আছে, সো একেবারে ডে ওয়ান থেকে এইচএসসিতে ওঠার পরে ডে ওয়ান থেকে তোমার একটা সুন্দর নোট খাতা থাকা ম্যান্ডেটরি, যেখানে সমস্ত ইনফরমেশন তুমি যা যা পেয়েছো সেগুলো থাকবে, অ্যাট দ্য সেম টাইম তুমি নিজে ঘেটে যা যা পাচ্ছ সেগুলোও কিন্তু থাকবে। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হওয়া উচিত তোমার ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসার জন্য। সো এই যে তথ্যগুলো এতক্ষণে তুমি নিশ্চয়ই লিখে ফেলেছো। তাহলে এটা গেল বৈশিষ্ট্য নিয়ে আমরা ডিসকাশন করলাম। আমরা যদি এখান থেকে কিছু প্রবলেমস দেখি, যেমন ধরো মাঝে মাঝে এরকম প্রবলেম আসতে পারে এখান থেকে। প্রবলেম 2, ধরো এরকম দুইটা অবজেক্ট দিয়ে দিল, একটা হচ্ছে ধরো 100 কেজি, আমি এখানে জাস্ট একটা মেটাফর ইউজ করছি, এটা 100 কেজি, এটা ধরো 200 কেজি। এখানে তোমাকে এত সহজ মান পরীক্ষার হলে দিবে না, হয়তো পৃথিবী এবং সূর্যের মধ্যে কম্পেয়ার করতে বলবে। তো আমি তোমাকে একটা 100 কেজি একটা 200 কেজি ভরের অবজেক্ট দিলাম এবং তাদের মধ্যে ডিস্টেন্স ধরো 50 মিটার সাপোজ। তো এখানে তোমাকে এমন কোনো একটা কোশ্চেন দিবে যে এই যে তাদের যে সংযোজক রেখা এবি রেখার কোন বিন্দুতে 2 কেজি ভরের বস্তুর উপর নিট মহাকর্ষ বল 0 হবে। ওকে, এরকম কোশ্চেন কিন্তু হরহামেশাই এসে থাকে। এবি সংযোজক রেখার কোন বিন্দুতে 2 কেজি ভরের বস্তুর উপর নিট মহাকর্ষ বল 0 হবে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। তো নিট মহাকর্ষ বল 0 হবে, এটার অর্থই কিন্তু দুজনের মহাকর্ষ বল সমান হবে। ওকে, নিট মহাকর্ষ বল তখনই 0 হয় যখন দুজনের মহাকর্ষ বল সমান হয়। তো আমরা যদি একটা পয়েন্ট ধরে নিই, এখানে ধরো x ধরে নিলাম, তাহলে রইল বাকি 50 - x। ওকে, তাহলে আমরা সি বিন্দুতে বলতে পারি যে তাহলে সি বিন্দুতে কি ঘটছে। সি বিন্দুতে দুজনেরই মহাকর্ষ বল একটা পার্টিকুলার অবজেক্টের উপরে সমান। ওকে, তো এখানে আছে 100 কেজি আর আমরা হচ্ছে 2 কেজি নিচ্ছি এক্স স্কোয়ার, ওখানে জি ইন্টু 200 কেজি, এখানে 2 কেজি ভরের বস্তু 50 - x তার হোল স্কোয়ার। তো এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, এখান থেকে তোমাকে এক্স ফাইন্ড আউট করতে হবে। তো সহজেই দেখো এগুলো সব কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখান থেকে তুমি 50 - x বাই এক্স, ওকে, আর এখানে তোমার থাকে কিন্তু দেখো 2 2 ক্যান্সেল হয়ে এখানে অনলি 2 থাকে। তো আমার দৃঢ় বিশ্বাস যে তুমি কিন্তু এখান থেকে ইজিলি এক্স এর ভ্যালু কিন্তু ফাইন্ড আউট করতে পারবা, এবং সেটা এবি রেখা থেকে এবি রেখার এ বিন্দু থেকে কত দূরে সেটা বলে দিলেই কিন্তু হচ্ছে। তো এই জাতীয় প্রবলেম আসতে পারে। আবার মাঝে মাঝে এই ধরনেরও কিছু প্রবলেম আসতে দেখা যায়। প্রবলেম 3 যদি আমি বলি, ধরো এরকম 3টা অবজেক্ট দেওয়া থাকলো এই টাইপের, ধরো এ বি সি, মেটাফর ইউজ করছি আমি এখানে, আসলে অ্যাকচুয়াল যখন বস্তু দেওয়া থাকবে তখন দেখতে পারবা। আপাতত এক্সাম্পল দেখো, 50 মিটার, 60 মিটার। ওকে, তো এটা ধরো 100 কেজি ভরের বস্তু, এটা ধরো 50 কেজি ভরের বস্তু, এটা ধরো 60 কেজি ভরের বস্তু। তো তোমাকে কোশ্চেনে বলা হবে যে এ এবং সি বস্তু কর্তৃক বি বস্তুর উপরে নিট মহাকর্ষ বল হিসাব করো। নিট মহাকর্ষ বল বলতে আসলে এটা কিন্তু ফুললি ভেক্টরের কনসেপ্টে চলে আসে। যেমন এ বস্তুটা যদি বি বস্তুকে আকর্ষণ করে তাহলে কিন্তু এখানে একটা এফ অফ এ তুমি পেয়ে যাবা মহাকর্ষ বলের সূত্র দিয়ে, জিএমএম ভাগ আর স্কয়ার, এফ অফ এটা বের করলা। আবার সি বস্তুটাও তো তোমাকে আকর্ষণ করবে বি বস্তুকে, তাহলে এখানে তুমি একটা এফ অফ সি পেয়ে যাচ্ছ। এবার এই দুইজনের যে লব্ধিটা বের হয় মাঝখানে কিন্তু 90 ডিগ্রি থাকে। তো মাঝে মাঝে এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে, যেহেতু cos 90 ওটা লিখলাম না, তো এখান থেকে কিন্তু আমরা নিট মহাকর্ষ বলটা বের করতে পারছি। আর যদি তুমি থেটা বের করতে চাও তাহলে থেটার জন্য তোমার কিন্তু সেই জানা সূত্র রয়েছে, ভেক্টরে তুমি শিখেছো কিন্তু। তো ভেক্টরে তুমি যেহেতু শিখেছো, ওখানে tan theta = আমরা জানতাম যে q sin alpha বাই p প্লাস q cos alpha। তো এখান থেকে কিন্তু তুমি থেটাও বের করে ফেলতে পারতেছো। যাদের ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার নাই তারা অবশ্যই ভেক্টরের যে প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, অবশ্যই ভেক্টরের প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা লেকচার অবশ্যই সুন্দর করে দেখে নেবে, তাহলে ভেক্টরটা ফুল অ্যান্ড ফাইনাল তোমার ক্লিয়ার থাকবে। সো এই জাতীয় প্রবলেমসগুলো কিন্তু এখান থেকে তৈরি হতে পারে। এরপরে আরো দুইটা জিনিস একটু পড়িয়ে দিই। একটা হচ্ছে মহাকর্ষ বল ও মহাকর্ষীয় ধ্রুবকের সার্বজনীনতা ব্যাখ্যা করো। খুব
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু 2 মার্কে আসতে পারে। আমি আবারও বলছি, যেহেতু এই চ্যাপ্টারটা আমি একেবারে বেসিক থেকে শুরু করেছি, এই জন্য প্রত্যেকটা টপিক আমি ডিসকাশন করছি এবং এগুলো তুমি মন দিয়ে শুনবে এবং প্রপার যে নোটটা নেওয়া দরকার অবশ্যই নিয়ে নিবে। মহাকর্ষ বল এবং মহাকর্ষ ধ্রুবকের সার্বজনীনতা ব্যাখ্যা করো। সার্বজনীন কেন সেটা ব্যাখ্যা করো। দেখো, আসলে মহাকর্ষ বলের যে সূত্রটা রয়েছে না, F=g m1m2 ডিভাইডেড বাই r², এই সূত্রটা দিয়ে এই মহাবিশ্বে যত গ্রহ নক্ষত্র যা যা আছে প্রত্যেকের ওজন বের করা যায়, গতি প্রকৃতি নির্ণয় করা যায়, কক্ষপথ থেকে কেন বিচ্যুত হচ্ছে সেটা বের করা যায়। তাছাড়া এই যে বলটা, এই বলটা কিন্তু আসলে শুধুমাত্র দুইটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে। এছাড়া এই বস্তুর প্রকৃতি কেমন বা কি উপাদানে তৈরি বা কত তাপমাত্রায় আছে এগুলোর উপর ডিপেন্ড করে না। তাছাড়া এটা কখনো মাধ্যমের উপরেও ডিপেন্ড করে না, এবং মাধ্যমের যে বিভিন্ন ধর্ম হতে পারে আরো যে প্রবেশ্যতা, তারপরে দিকদর্শিতা, হ্যাঁ, প্রবণতা, ভেদনযোগ্যতা, এগুলো মাধ্যমের বিভিন্ন ধর্ম, মানে মাধ্যমের উপরেই তো ডিপেন্ড করে না, তাহলে মাধ্যমের এই যে বিভিন্ন ধর্ম এগুলোর উপরেও তো ডিপেন্ড করবে না, কার উপরই সে ডিপেন্ডেন্ট না, সে কিন্তু স্বাধীন। আবার এই সূত্রের সাহায্যে তুমি বছরের যে কোনো সময়, যে কোনো ঋতুতে, দিনে এবং রাতে, যে কোনো আন্তঃনক্ষত্রীয় দূরত্ব বা যে কোনো পার্থিব দূরত্বে কিন্তু তুমি মহাকর্ষ বলটা হিসাব করতে পারতেছো, কোনো বাধা নেই। সো এই জন্যই মহাকর্ষ বল অ্যাজ ওয়েল অ্যাজ মহাকর্ষ ধ্রুবককে আসলে সার্বজনীন বলা হয়। এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা যে কোনো মোমেন্টে এদের ভ্যালু কিন্তু বের করা যায়। তো এই কথাগুলো তুমি যদি সুন্দর করে তোমার পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার সুন্দর একটা মার্ক এখান থেকে গেইন হতে পারে। আমরা অনেক সময় ভয় পেয়ে আমরা শুধু অঙ্ক করতে থাকি সারাদিন। হ্যাঁ, অঙ্ক তো অবশ্যই দরকার, ফিজিক্স মানেই অঙ্ক, কিন্তু এছাড়াও বইয়ের ভেতরে যে খুঁটিনাটি এগুলো যদি ঠিকমতো পড়া না হয়, তাহলে কিন্তু এমসিকিউতে প্রবলেমে পড়তে হবে, 1 মার্কের যে জ্ঞানমূলক প্রশ্ন সেটাতে প্রবলেমে পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে না, এগুলো কিন্তু তোমার মিসিং হবে। এবং এগুলো যদি তোমার মিসিং হয়, তাহলে তুমি দেখো বোর্ড পরীক্ষায় একটা বড় অংশ মার্কস থেকে কিন্তু তুমি কি হচ্ছে, তোমার ডেভিয়েশন চলে আসবে। এত বড় একটা জায়গায় তুমি কিন্তু মার্ক পাবা না। সারাদিন অঙ্ক করতে থাকলে অবশ্যই তার একটা সুবিধা আছে, অ্যাডমিশন টেস্টে তুমি দারুণ একটা জায়গায় চান্স পেয়ে যাবে নিশ্চিত, কিন্তু তার আগে যে বোর্ড পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষার জন্য জ্ঞানমূলক, অনুধাবন সব কিছুই বুঝে বুঝে পড়া উচিত। এবং ম্যাথ তো অবশ্যই তোমাকে বেশি করতে হবে, তবে বইটাও কিন্তু সুন্দরভাবে দখলে রাখা উচিত। তাহলে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সবই সুন্দরভাবে কভার হবে। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন সম্পর্কে একটু ডিসকাশন করা যাক, সেটা হচ্ছে মহাকর্ষ বলের প্রকৃতি। একটু আগে আমরা যেটা পড়েছি সেটা ছিল বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতি যদি কখনো আসে যে মহাকর্ষ বলের প্রকৃতি কেমন, তুমি বলবে যে মহাকর্ষ বলটা হচ্ছে অবশ্যই আকর্ষণধর্মী দুর্বল বল। তারপরে এটা হচ্ছে তাদের বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তারপরে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তারপরে এই বলটা এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এবং এই বলটা কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট না, মাধ্যমের উপর নির্ভর করে না। তো আমি কিন্তু 5টা পয়েন্ট তোমাকে বললাম, অবশ্যই তুমি তোমার খাতাতে সুন্দর করে লিখে নিবে। এরপরে আমরা ডিসকাশনে যাব। মহাকর্ষ থেকে আবার আরেকটা জিনিস ডিসকাশনে আসা যায়, সেটার নাম হচ্ছে অভিকর্ষ অথবা মাধ্যাকর্ষণ বল। অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ, দেখো মহাকর্ষ মানে তো পৃথিবীর ভেতরে এবং বাইরে, মানে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ হচ্ছে মহাকর্ষ। কিন্তু এটা থেকে একটু স্পেসিফিকভাবে যদি আমরা বলি অভিকর্ষ বা মাধ্যাকর্ষণটা কি, ভূপৃষ্ঠ হোক, পৃথিবী পৃষ্ঠ বা যে কোনো গ্রহের পৃষ্ঠ, তার নিকটস্থ কোনো বস্তুকে তার দিকে বা তার কেন্দ্রের দিকে যে বলে টানে, যে বলে আকর্ষণ করে, সেটাকে বলে হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। তাহলে যদি তুমি তোমার খাতায় সুন্দর করে লেখো যে যে কোনো গ্রহ তার নিকটস্থ কোনো বস্তুকে বা তার সংলগ্ন কোনো বস্তুকে যে বলের সাহায্যে তার দিকে বা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টেনে নিয়ে আসে, তাকে বলে হয় ওই গ্রহের অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। তো পৃথিবীরও মাধ্যাকর্ষণ আছে, যেহেতু আমরা পৃথিবীতে অবস্থান করছি এই জন্য আমরা পৃথিবী নিয়েই কথা বলি।
যে পৃথিবীর নিকটস্থ কোনো বস্তুকে বা পৃথিবীর সংলগ্ন কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্র যে বলে টানতে থাকে সেই বলটাকে বলে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, এবং এটাকেই কিন্তু আমরা আসলে বলি হচ্ছে ওজন বল। রাইট, এটাকে আমরা বলি হচ্ছে ওজন বল। তো আমাদের ওজন আছে বলেই কিন্তু আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকতে পারি, পৃথিবীর সেন্টার আমাদেরকে টেনে ধরে রাখে সেন্টারের দিকে। তো এটা পড়ার আগে আমরা যদি বলি যে মহাকর্ষ ক্ষেত্রটা কি সেটা একটু দেখি। মহাকর্ষ ক্ষেত্র মানে হচ্ছে যে নির্ধারিত সীমার মধ্যে থাকলে তোমার মহাকর্ষ বলটা কার্যকর হয় তাকে বলে মহাকর্ষ ক্ষেত্র। আর মহাকর্ষ ক্ষেত্র থেকে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নামে একটা জিনিস কিন্তু এখানে আসে, সেটা হচ্ছে একক ভরের বস্তুর উপরে যে মহাকর্ষ বলটা প্রযুক্ত হয় সেটাকে বলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তার মানে এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব, F/m, একক ভরের বস্তুর উপরে যে মহাকর্ষ বল। তাহলে Gmm ডিভাইডেড বাই আর স্কোয়ার যদি আমি বলি, এখানে mm কাটা যাচ্ছে, দ্যাট মিনস Gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। তুমি ছোট হাতের আর, তুমি বড় হাতের আরও নিতে পারো, Gm ভাগ আর স্কোয়ার, নো প্রবলেম। যেহেতু আমরা পৃথিবীর সাপেক্ষে, আমরা পৃথিবীতে বসে আছি, এই জন্য আমাদের হিসাব নিকাশ হবে সবকিছু পৃথিবীর সাপেক্ষে। তাহলে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল নিয়ে যেটা বলছিলাম সেটার সাথে রিলেটেড হচ্ছে ওজন বল এবং মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে ওজন বল যেটা হয় আমরা জানি যে ওজন বলটা হচ্ছে F = mg, এবং মহাকর্ষ বলটা হচ্ছে মহাকর্ষ বল Gmm ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা ধরো থাকলো। তাহলে ওজন বল এবং মহাকর্ষ বলের রিলেশনটা কি? যেহেতু এই দুইটাই সমান, mg = Gmm ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে আলটিমেটলি g সমান সমান কিন্তু পাওয়া যাচ্ছে Gm ভাগ আর স্কোয়ার। তো আমরা একটু আগে দেখলাম E সমান সমান Gm ভাগ আর স্কোয়ার, আবার G সমান সমান Gm ভাগ আর স্কোয়ার। এই জিটা কি? এই জিটাই হচ্ছে সেই অভিকর্ষজ ত্বরণ। এটা তোমরা সবাই এটাকে চেনো। ভূপৃষ্ঠের দিকে বা কোনো গ্রহ পৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। প্রত্যেকটা গ্রহের নিজস্ব অভিকর্ষ ত্বরণ আছে, পৃথিবীর আছে। পৃথিবীর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন আছে, তবে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 9.8। তো বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ এক এক রকম, মেরুতে একরকম, বিষুব অঞ্চলে একরকম, 45 ডিগ্রি অক্ষাংশে একরকম। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব। তো এখান থেকে বলা যাচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আসলে এই দুটা জিনিস কিন্তু একই। তো এখানে একটা গোটা ডিসকাশন তুমি দেখতে পেলে যে অভিকর্ষ বল কি, মানে ওজন বল বা মাধ্যাকর্ষণ বল কি, সেখান থেকে অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য। এখান থেকে আমরা দেখতে পেলাম যে অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কিন্তু আসলে সমান। ওকে, এখান থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে, খুব কমন কিছু প্রশ্ন। সেরকম একটা প্রশ্ন আমি এখন তোমাদের সাথে ডিসকাস করছি। যেমন ধরো বলা হলো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। ওকে, একটা প্রপার ইনফরমেশন দেওয়া আছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। তাহলে ভূপৃষ্ঠ হতে 100 কেজি ভরের বস্তু চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? ওকে ফাইন, কতটুকু ওজন হারাবে? তুমি জানো যে ওজন মানে হচ্ছে mg। তো আমরা পৃথিবীর আমরা যেটা জানি 9.8, কিন্তু চাঁদেরটা কিন্তু আমরা মুখস্থ একটা জানি 1.64, কিন্তু এই প্রশ্নে যে তথ্য আছে সেই তথ্য থেকে কিন্তু এটা বের করতে হবে, এবং বের করলে এখানে কিন্তু 1.64 আসবে না। তো এখানে কিন্তু মুখস্থ মান বসানো যাবে না। এই অঙ্কগুলো কিন্তু খুবই কমন, এটা যে কোনো গ্রহের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারে। এখানে পৃথিবী এবং চন্দ্র, পৃথিবীর সাথে মঙ্গলকেও অ্যাডজাস্ট করে দেওয়া হতে পারে। তো এই প্রশ্নগুলো যখনই আসবে তোমাকে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু তোমার এটা বের করে দেখাতে হবে যে কত আসে, মুখস্থ মান বসালে হবে না। যেমন পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, এটা যদি আমি লিখি, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, এভাবে যদি আমি লিখি, তাহলে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ কি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এভাবে যদি আমরা অনুপাত করি তাহলে এখানে আসতেছে Gmm ডিভাইডেড বাই Rm স্কোয়ার। একবারেই যদি লিখি আর স্কোয়ার ডিভাইডেড বাই Gme। দুইটা সমীকরণ আলাদা আলাদা ধরে 1 নং ভাগ 2 নং করে কিন্তু ডিরেক্ট এটাই আসে, তো আমি সেটাই লিখলাম। তো এখান থেকে mm, উপরে mm থাকলো, এখানে আর স্কোয়ার, এখানে হচ্ছে Rm স্কোয়ার ইন্টু হচ্ছে me।
তো তুমি নিজেই দেখতে পাচ্ছ এখানে আর ই মানে হচ্ছে 4rm, তার মানে এখানে mm থাকলো 16 rm²। আচ্ছা, আর এখানে rm² রইল, আর me মানে কিন্তু এখানে 81 mm। ওকে, তাহলে এগুলো কাটাকাটি গিয়ে থাকতেছে 16/81। তো এখান থেকে কিন্তু আমরা আসলে gmটা পেয়ে যাচ্ছি 16/81 ইন্টু GE। তুমি যদি এটা ঝটপট ক্যালকুলেশন করে ফেলো তাহলে এখান থেকে চলে আসবে 16/81 ইন্টু 9.8। ওকে, অ্যান্সার আসতেছে 1.93। সো এই অঙ্কের জন্য কিন্তু তোমাকে 1.93 ব্যবহার করতে হবে, 1.64 মুখস্থ বসালে কিন্তু হবে না। তাহলে ওজন কতটুকু হারাবে বলেছে, তাহলে ওজন কতটুকু হারাবে, mge মাইনাস mgm, m কমন নিয়ে নাও, GE 9.8 আর GM তো বের করলাম, বাস একবারে কিন্তু ওজন কতটুকু হারাবে বের করা যাচ্ছে। অথবা তুমি যদি এভাবে করতে চাও যে পৃথিবী পৃষ্ঠে ওজন mge আগে বের করলাম আর চন্দ্র পৃষ্ঠে ওজন mgm বের করলাম, দেন মাইনাস করলাম, সেটাও হয়। বা তুমি যদি একবারে করতে চাও তাহলে সেটা তুমি এভাবে কিন্তু করে ফেলতে পারো। আচ্ছা, তো বেশ কিছু প্রবলেমস নিয়ে আমি ডিসকাশন করলাম, যতটুকু আলোচনা হচ্ছে এর মধ্যে থেকে ছোট ছোট যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে আমি কিন্তু প্রপারলি তোমার সাথে ডিসকাস করছি, এগুলো নোট ডাউন অবশ্যই করে রাখবে। এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। দেখো, ভর নিরপেক্ষ মানে কি, মানে ভরের উপর ডিপেন্ডেন্ট সে না, সে ভরের উপর ডিপেন্ড করে না, এটাকে বলে হচ্ছে ভর নিরপেক্ষ। কারণ সমীকরণ কি বলে, জি সমান সমান gm ভাগ r²। তো এই সমীকরণে দেখো অভিকর্ষজ ত্বরণের সূত্রে এখানে দেখো মহাকর্ষ ধ্রুবক আছে, পৃথিবীর ভর আছে, পৃথিবীর ব্যাসার্ধ আছে, কিন্তু বস্তুর ভর কিন্তু এখানে অনুপস্থিত। তার মানে অবশ্যই বস্তুর ভরের উপরে সে কিন্তু ডিপেন্ড করে না, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ এইটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে। আর পৃথিবীর ব্যাসার্ধ তুমি জানো বিষুব অঞ্চলে পৃথিবীর যে ব্যাসার্ধটা এটা সামান্য বেশি এবং এখানটা বেশ ভালো মানের ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু পৃথিবীর বিষুব অঞ্চল থেকে যত তুমি মেরুর দিকে যাচ্ছ এখানে দেখো রেডিয়াসটা কিন্তু কম পাওয়া যাচ্ছে। পৃথিবীর বিষুব থেকে মেরুর দিকে যত যাওয়া হবে পৃথিবীর শেপটা কিছুটা চাপা হয়ে যাবে, এবং একটা হিসাবে দেখা যায় যে এই বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6378 কিলোমিটার, ওয়ারাজ মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6357 কিলোমিটার। তো অলমোস্ট তোমার এখানে 21 কিলোমিটারের একটা ব্যবধান, এবং এই ব্যবধানের কারণে বিষুব অঞ্চলে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ এটা পাওয়া যায় 9.78039 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওয়ারাজ মেরুতে 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। তার মানে হিউজ একটা ডিফারেন্স কিন্তু এখানে ক্রিয়েট হয়, এবং অ্যাবসলিউটলি এটা ডিপেন্ড করছে এই ব্যাসার্ধের কারণেই কিন্তু এই ধরনের চেঞ্জটা চলে আসতেছে। সো এই জন্যই বলা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট না হলেও স্থানের উপর ডিপেন্ডেন্ট। ভূপৃষ্ঠের এক একটা স্থানে এক এক জায়গায় কিন্তু আসলে অভিকর্ষ ত্বরণের মান এক এক রকম হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস মাঝে মাঝে এখান থেকে আসতে দেখা যায় এই পার্টে, সেটা হচ্ছে সূর্যের ভর নির্ণয়। দেখো সূর্যের ভরটা মোটামুটি আমাদের মুখস্থ থাকারই কথা, 2 × 10⁻30 কেজি অ্যাপ্রক্সিমেটলি। তারপরও সূর্যের ভর বের করো, এইটা যদি তোমার প্রশ্নে কখনো দিয়ে দেয়, সূর্যের ভর বের করতে গিয়ে অবশ্যই তুমি সূর্যের পাশাপাশি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এরকম একটা হিসাব তুমি নিয়ে তারপরে তোমার হিসাব নিকাশ করতে পারো। যেমন পৃথিবীর ভর বের করার সময় আমরা পৃথিবীর সাথে চন্দ্রকে নিয়ে নিতে পারি, একইভাবে ঠিক যেভাবে সূর্যকে ভর বের করার জন্য সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এটাকে নিয়ে যেভাবে আমরা ডিসকাশনটা শুরু করছি। দেখো যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরছে তো এই বস্তুটার মানে আমরা পৃথিবীর কথা বলছি একটা কেন্দ্র বিমুখী বল কিন্তু রয়েছে, আবার সূর্য কিন্তু তার উপর একটা মহাকর্ষ বলও দিচ্ছে। তার মানে এই যে যখন ঘূর্ণায়মান থাকবে এই মহাকর্ষ বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুটা কিন্তু সমান হতে হবে, তাহলে একটা প্রপার ওয়েতে স্থায়ীভাবে সে কিন্তু কক্ষপথে আবর্তন করতে পারবে। তো মহাকর্ষ বলের সূত্রটা gmm / r² লিখলাম, এখানে mv²/r। তাহলে এখান থেকে দেখো v সমান সমান এখানে কাটা, এখানে থাকতেছে gm / r, এবং এই mটাই কিন্তু আসলে সূর্যের ভর, আর এই যে r যেটা এটা হচ্ছে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের ডিস্টেন্স।
তো এখান থেকে আমরা পাচ্ছি ভি। তো ভি থেকে তুমি জানো যে ভি এর একটা সূত্র রয়েছে কৌণিক গতির জন্য, ভি ইকুয়ালস টু আর ওমেগা। তো আমরা যদি লিখি জি এম এস ডিভাইডেড বাই আর, আর এখান থেকে আসতেছে ওমেগা, ওমেগা মানে কিন্তু আবার 2 পাই বাই ক্যাপিটাল টি, হোল স্কয়ার করি 4 পাই স্কয়ার টি স্কয়ার। তো এখান থেকে চলে আসলো। অতএব তুমি এখান থেকে দেখো এম এস পেয়ে যাচ্ছ। এম এস কিভাবে পাওয়া যাচ্ছে? 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই জি টি স্কয়ার, দ্যাটস ইট। এই সূত্রে যদি তুমি বসায় দাও তাহলে কিন্তু তুমি সূর্যের যে ভর সেটা পেয়ে যাবা। তো এখানে এই যে আর, যেটা পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের দূরত্ব 1.49 10⁻11 মিটার, এবং এই যে টি, পৃথিবীর হিসাব যেহেতু আমি করেছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে 365 দিনে একবার, তার মানে প্রতিটা দিনে 365 দিনে 86,400, এক একটা দিনে 86,400 সেকেন্ড, টোটাল টাইমের হিসাব যদি তুমি এখানে বসাও তাহলে এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি 2 × 10⁻30 কেজি কিন্তু আসবে। তো যদি তোমাকে প্রশ্নে কখনো বলে যে সূর্যের ভর বের করে দেখাও, তাহলে কিন্তু পুরো রাশিমালাটাই তোমাকে দেখাতে হবে। এবং এখান থেকে তুমি আবর্তন কালেরও একটা সূত্র কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো, যদি আমরা এভাবে বলতাম যে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে জি এম এস, অতএব টি সমান সমান 2 পাই আর কিউব ডিভাইডেড বাই জি এম এস, এরকম কিন্তু একটা সূত্র হতে পারে। তাহলে এখান থেকে সূর্যের ভর এবং পৃথিবীর আবর্তনকাল, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকাল আমরা পেয়ে যেতে পারি। একইভাবে পৃথিবীর চারপাশে চন্দ্র ঘূর্ণায়মান ধরে পৃথিবীর ভর এবং চন্দ্রের আবর্তনকালও কিন্তু এই সূত্র থেকে বের করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে যে পৃথিবীর ঘনত্ব নির্ণয়, পৃথিবীর ঘনত্ব নির্ণয়। তো পৃথিবীর ঘনত্ব, তুমি জানো যে পৃথিবীর ব্যাসার্ধ এক এক স্থানে এক এক রকম, তারপরেও কিন্তু পৃথিবীর একটা অ্যাভারেজ ব্যাসার্ধ ধরা হয়, সেটা হচ্ছে 6.4 10⁻6 মিটার। তো ভি মানে এটা যেহেতু মোটামুটি গোলাকার শেপই ধরা হবে, 4/3 পাই আর কিউব। তো এইখান থেকে হিসাব করে তুমি কিন্তু ইজিলি পৃথিবীর যে ঘনত্ব সেটা বের করতে পারো। 6.4, ওকে, পৃথিবীর ভর দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এটা আসতেছে 5464.13 কেজি পার মিটার কিউব। ওকে, এবার এইটা হিসাবের স্বার্থে তোমাকে 5500 ধরে নিতে হবে, যেহেতু পৃথিবীর সর্বত্র তার ব্যাসার্ধও সমান নাই, ঘনত্বও সমান নাই, কিন্তু তবুও একটা অ্যাভারেজ ঘনত্ব 5500 কেজি পার মিটার কিউব ধরে হিসাব করা হয়। তো এখান থেকে এই লাস্টে আমরা কিন্তু দুইটা কোশ্চেন কিন্তু এখানে পাচ্ছি, যে সূর্যের ভর বের করে দেখাও এবং পৃথিবীর ঘনত্ব বের করে দেখাও। এটার মুখস্থ মানটা, যে গড় মানটা, এটা আমাদের মানটা মুখস্থ থাকে, কিন্তু যদি কখনো প্রশ্নে তোমাকে দেখাতে বলে তাহলে তুমি এভাবে দেখাতে পারবা। ওকে, আজকের এই লেকচারে আমরা এখন পর্যন্ত পুরো বেসিক যে টার্মসগুলো আছে এগুলো নিয়ে আমরা ফুললি ডিসকাশন করলাম। নেক্সট ভিডিও লেকচারে আমরা কেপলারের সূত্র নিয়ে ডিসকাশন করব এবং কেপলারের সূত্রের যে যাবতীয় অঙ্ক সেগুলো সমাধান করব। তাছাড়া কেপলারের সূত্রর সাথে নিউটনের সূত্রের কি সম্পর্ক, বা নিউটনের সূত্র কিভাবে কেপলারের সূত্রকে ডেভেলপ করে, বা কেপলার কিভাবে নিউটনের সূত্রকে ডেভেলপ করে সেটা দেখব, কেপলারের সূত্রের প্রুফ দেখব, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন দেখব। এগুলো আমরা নেক্সট পর্বে এগুলো নিয়ে ডিসকাশন করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।